আপনাদের ক্লাসে আমি এটা করে দেই। আই থিংক বিষয়টা আপনাদেরও দেখা হয়ে থাকবে। আরাফাত ভাই, কি অবস্থা? কাল কই ছিলেন? আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা ইমেল অ্যাড্রেস দরকার হবে। তো ইমেল অ্যাড্রেস কি নিব বলেন আপনারা? আপনাদের মধ্য থেকে কে দায়িত্ব নিয়েছেন তাকেই আমি হ্যান্ড ওভার করে দিব। আচ্ছা, ইমেল অ্যাড্রেস কি নতুন করে ক্রিয়েট করব নাকি হচ্ছে? তাহলে আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন, এখানে চ্যাটে ইনবক্স ইয়ে করে, মেসেজ করে। ডোমেইন, ডোমেইন কোনটা সিলেক্ট করেছেন? ডিএম টিম, এটা? কোনটা নিব বলেন, আমাকে একটু হেল্প করতে হবে। ডট কম নাই মনে হয়। আচ্ছা দেখি। ডট কমটা নাই। ডট অর্গ আছে, ডট ইনফো আছে। ডট নেট নাই। এটা ঠিক, এই দুইটা আছে। অর্গ, ইনফো। ইনফো কি নিবেন নাকি মি নিবেন, কোনটা? এখন আপনাদের নাম ডিএম টিম ডট ইনফো, অথবা ডট কম তো নাই। আর কোনটা নেওয়া যেতে পারে? কোনটা? এসইও, এসইও টিম ডট কম। এসইও টিম নাই, কোনটাই ফাঁকা নেই। উইংস অর্থ কি জানো? দল। উইং না উইংস, কোনটা?
ডানা। হ্যালো। হ্যাঁ, বল। সরি, একটা কল আসছিল। হ্যাঁ, বলেন। dmexpert.co, dmsupport.com। আচ্ছা। উম, এটা নাই। আচ্ছা, এনি আইডিয়া? আর কারো কোনো আইডিয়া? এটা তো আসলে সময় নিয়ে ইয়ে করতে হয়।
এভাবে দেখতে গেলে সময় লাগবে। সরি, বুঝতে পারিনি। এটা কি নিব? দা দা ডিএম টিম। অথবা দা এসিও টিম। ওইটা .com আপনারা প্রেফার করছেন, এজন্য। এখন বলেন দা dmteam.com নাকি dmteam.me, এই দুইটা থেকে একটা আপনারা ভোট দেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ভোট একটা একটা আরো দেন। dmteam.me নাকি কোনটা? তাহলে dmteam.me, তাই তো? হুম, এটা দিলে ভালো হয়। আচ্ছা। আপনাদের কি বলে, এই দুইটার মধ্যে একটা বলেন। আগে আপনারা এখানে হচ্ছে ই করেন, আপনারা যারা .com এর পক্ষে তারা হচ্ছে .com লিখে এখানে মেসেজ করেন, যারা .me এর পক্ষে তারা হচ্ছে .me লিখে মেসেজ করেন, যেটা বেশি হবে ওটাই নিব। দুইটা ডোমেইন। একটা হচ্ছে পারফেকশনের তো আসলে কোনো শেষ নাই। এটা .me আসলো কোনটা? এক দুইজন, আর কম এক দুই তিন চার পাঁচজন। আচ্ছা, তাহলে .comটাই নেই। ওকে, জাস্ট প্র্যাকটিসের জন্য তো। dmteam.com।
হন, সমস্যা নেই। ইন্দ্রজিৎ ভাই, আপনার ইনফরমেশনটা একটু দিবেন। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস তো দিয়েছেন। এটা লিখে একটু আমাকে মেসেজ করেন। কোম্পানি নেম দিতে হবে না, অ্যাড্রেস, সিটি, আচ্ছা সিটি এটা দেন, এটা আমি দিয়ে দিচ্ছি। আপনি তো আমার কাছাকাছি থাকেন, লেক সিটিতে। আমি নিকুঞ্জ 2-এ। জি অবশ্যই আসবেন, সমস্যা নেই। করা যায়, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। বনানী থেকে উত্তরা, আমার প্রবলেম নাই। যদি মনে হয় যে নেওয়া দরকার তাহলে নিব ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনাকে আমি পাঠিয়ে দিব এটা। এইটা করা যায়, বাট অফিসিয়ালি নিয়ম নাই। অ্যাপ্লাই করতে পারেন। অফিসিয়ালি সুযোগ নাই, তবে অ্যাপ্লাই করলে তারা যদি এটা ভেরিফাই না করে তাহলে দেখা যায় যে কি করতে পারবেন নরমালি। কখন মিটিং? আচ্ছা, মেইল ভেরিফিকেশন করা লাগতে পারে। না, অ্যাড্রেসের প্রবলেম নাই। আচ্ছা, ইনকারেক্ট পাসওয়ার্ড আসলো কেন?
এটা সরি, জি জি ওটাতে যাব আমরা। হুম, এটা যাব। আপনার এখানে একটা ইমেল গিয়েছে, ইমেলটা একটু ভেরিফাই করে দেন। ইমেল অ্যাড্রেস কি আপনি, মেইল কি গিয়েছে কিনা? কোনো ভেরিফাইড কিছু আসে নাই, তাই তো? আচ্ছা, একটু আমাকে স্ক্রিনটা শেয়ার করবেন, আপনার স্ক্রিন। জি, নিচে যান। এখানে উপরে যান, উপরের দিকে যান। আচ্ছা, আর কোনো ইমেইল এসেছে? আর কোনো? লগ ইন, হ্যাঁ এখানে যান। লগ ইন অ্যাড্রেস এইটা না, উপরে। যে ইউ ক্যান লগ ইন টু ইয়োর ক্লায়েন্ট, হ্যাঁ। হ্যাঁ, এই লিঙ্কে যান।
এখানে ওকে বাই ডোমেইন। আচ্ছা, আর কোনো ইমেল এসেছে কিনা একটু দেখবেন কি? ওদের ম্যাম ইয়ে প্রসেসটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। হ্যাঁ, হ্যাঁ, ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, হ্যাঁ এটাতে যান। পেমেন্ট করার পরে প্লিজ ইনফর্ম আস ভাই ইমেল অ্যাড্রেস অর কল আস টু গেট সার্ভিস অ্যাক্টিভেশন ইনস্ট্যান্টলি। ওকে, ওনাকে একটু ওনার সাথে কথা বলতে হবে, ওনাদের সাথে, ওদের ম্যানুয়াল প্রসেস। জি ঠিক আছে, আপনি আপনাকে না হলেও হবে এখন, সমস্যা নেই, আপনি ওইটা ভেরিফাই করে দেন তাহলেই হবে। আমার একটা কোশ্চেন ছিল। ভাইয়া কথা জি বলেন। পারবেন। ওকে, পার্সোনাল সেন্ড মানি করতে হয়, তো খুবই, এত ডিজিটাল যুগে এখন অ্যানালগ সিস্টেম থাকে। মার্সেন্ট, আচ্ছা পেমেন্ট আছে, বাট এটার ক্ষেত্রে বিকাশ পার্সোনাল। উনিশশো পঞ্চাশ, একটু ওয়েট করবেন। জিরো সেভেন ডাবল টু সিক্স থ্রি সিক্স। ওয়ালাইকুম আসসালাম, জি আমি পেমেন্ট করে দিয়েছি, একটু চেক করবেন।
£1950 লাস্ট নাম্বার 16। জি জি জি। আচ্ছা, ইনভয়েস নাম্বারটা, হ্যাঁ, 33590। জি জি। আচ্ছা, আপনি হচ্ছে সি প্যানেলের মেইলে পাওয়া যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, ওকে। এখনই কি পাবো? জি, থ্যাংক ইউ। ইন্দ্রজিৎ ভাই নাই না? আছেন? ও, আচ্ছা। ইন্দ্রজিৎ ভাইয়ের মেইল অ্যাড্রেসটা একটু আমাকে দেখে জানাবেন, যে এখানে সি প্যানেলের অ্যাক্সেসটা আপনাকে দিয়েছি কিনা, ওইটাই আমাদের দরকার হবে জাস্ট। জি, সমস্যা নাই, আপনার মিটিং করেন, জাস্ট ওই ইমেল অ্যাড্রেসটা একটু চেক করে। এই- হুম, ওখানে সি প্যানেলের কোনো ইয়ে আছে কিনা? জি, করেন। দিস পেমেন্ট, আচ্ছা, সেন্ট, ওকে। এটা লাস্ট, নিচের দিকে যান, ভিজিট আওয়ার লগ ইন। আচ্ছা, আর কোনো ইমেল আসে নাই এখনো? একটু দেখেন তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর নিচে সেকেন্ড আগে, আচ্ছা সমস্যা নেই। ইওর ইমেল অ্যাড্রেস, এইটা না, অন্যটাই যান। হুম, প্রথমটা কি এটা? একটু দাঁড়ান। ডোমেন, নিচের দিকে যান, বিলিং, আচ্ছা, ওকে। হুম, দ্বিতীয়টাতে যান, এর পরের যে মেইলটা আসছে ওইটাতে যান, ইনবক্সে গিয়ে সেকেন্ডটাতে যান। ইনবক্সে যান, ইনবক্স। আপনি সম্ভবত সেন্টে আছেন। পিসি কি হ্যাং করেছে? আচ্ছা, সেকেন্ডটাতে যান। ওকে। ইকো হচ্ছে কেন কথা? ফজলুল ভাই, হ্যাঁ এবার বলেন আরফাত ভাই।
হ্যাঁ, ওইটা না, আপাতত তো আমি আমারটা দিয়েই দেখাতে পারছি, সমস্যা নেই। কিন্তু আপনারা আজকে নিয়ে নিতে চাচ্ছিলেন ডোমেনটা সবার, তো এই কারণে আর কি ওনারটা ইয়ে করা। যাই হোক, হ্যাঁ এখনই পারতেন, সমস্যা ছিল না তো। এখন টেকনিক্যালি সলিউশন গুলা দেখে রাখলে ভালো হইতো, যে ডোমেন হোস্টিং কিভাবে করবেন, কি প্রসেসটা দেখলে আপনাদের জন্য সুবিধা হতো আর কি। যাই হোক, ওনার তো মিটিং, কিছু করারও ওয়ে নাই। আচ্ছা, আমাদেরকে একটা ওয়ে দিয়েছে, ওকে, আমরা পেয়েছি, সমস্যা নেই, অ্যাক্টিভ হয়েছে। বলেন, একজনের নাম বলেন, একজনের ডোমেইন ক্রিয়েট করে দেই। নামটা লিখে আমাকে পাঠান, মেসেজ করে পাঠান এখানে, যে কোনো একজনের নাম বলেন, নামটা লিখে পাঠান। দিলে হবে, যে কোনো কিছু দিলেই হবে, ABCD দিলেও হবে, ইচ্ছা মতো দিতে পারবেন। শুধু আলম না? আচ্ছা, ওকে, আমরা এখানে, আপনার ডোমেইনটা হচ্ছে এটা। আর আর কে দিয়েছেন? ফজলুল হক ভাই কি পুরোটাই দিব? ফজলুল এটুকু? দেখেন ঠিক আছে কিনা। এরপরে আচ্ছা, আপনার ডোমেনটা হচ্ছে এটা, alam.thedmteam.com, এটা আপনার ডোমেন। আপনার এটা ইনস্টল করে দিচ্ছি। আপনি একটা পাসওয়ার্ড আমাকে করেন, মেসেজ করেন, এটা পরে চেঞ্জ করে নিতে পারবেন, প্রবলেম নাই। যে কোনো একটা পাসওয়ার্ড দেন, যেটা দিয়ে আপনি লগ ইন করবেন, দেন, হোয়াটসঅ্যাপে দেন, এটা পরে চেঞ্জ করে নিতে পারবেন। ফজলুল ভাইও দেন, একটা পাসওয়ার্ড দেন। জি, এরপরে হচ্ছে
আমি থিম ইনস্টল করলাম না, জাস্ট আপনাদের এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দিচ্ছি। Connection could not be established. তো problem. অন্য একটা নিয়ে দেখি। একটু ওয়েট করবেন।
আচ্ছা, এইটা হয়ে যাবে, বাট 1 ঘন্টা লাগবে। আমি ওনাদের সাথে কথা বললাম, তো ওনাদের প্রবলেমটা দেখে তারপর সলভ করবে। আচ্ছা, তো আশা করি আপনারা পেয়ে যাবেন 1 ঘন্টা পরেই। আমি আপনাদেরকে মেসেজে জানাই দিব। আর আমি আরো কিছু সাবডোমেন ক্রিয়েট করে দিচ্ছি। আর কারো লাগলে বলেন, আমি ক্রিয়েট করে দিচ্ছি। আর কারো কি লাগবে? এই নামটা হচ্ছে করে দেন, নামগুলা দিয়ে দেন, আমি এটা তাড়াতাড়ি করে দেই। আর যার যার লাগবে নামগুলা দিয়ে দেন। আচ্ছা, আর এর পরবর্তীতে যাদের লাগে তারা আপনার নিজেরাই ক্রিয়েট করে নিতে পারবেন, এটা সমস্যা নাই। অ্যাক্সেসটা হচ্ছে ইন্দ্রজিৎ ভাইয়ের কাছে থাকবে। বেসিক্যালি এটা যার হাতে তার হাতে থাকবে, সমস্যা নেই। ওরা তো বলছে আনলিমিটেড। আচ্ছা, ওনাদের এই টেকনিক্যাল প্রবলেমটা সলিউশন হয়ে গেলে আপনারা ইনস্টল করে নিতে পারবেন, দেন প্র্যাকটিস করতে পারবেন, প্রবলেম নেই। আজকে আমি এভাবেই রাখি, আপনারা আগে ডোমেইনের অ্যাক্সেসটা পান, দেন তারপর আমরা আবার শুরু করব, সমস্যা নেই। না, কিছুই আসবে না। এটা ম্যানুয়ালি করলে হবে, ম্যানুয়ালিটা সময় লাগবে, অটোমেটিক্যালি নিচ্ছে না। না, আপনার পাসওয়ার্ড এখনো দেয়া হয়নি, এটা এখনো কারোরই দেয়া হয়নি, এটা দেয়া হবে, ইনস্টলের সময় এটা দেয়া হবে।
ম্যানুয়ালি আমি একটু ট্রাই করে দেখি, যদি হয়ে যায় এর মধ্যে তাহলে তো আর ওদের সলভ করার আগেই যদি এখানে এটা
ওকে, ওরা এটা ঠিক করে নি, তারপর আমরা এটা করব, সমস্যা নেই। আচ্ছা, তো আপনাদের গতদিন তাহলে ওয়ার্ডপ্রেসটা এভাবেই থাকুক, আপনারা হাতে পান, হাতে নিয়ে তারপরে হচ্ছে হোস্টিং, সরি, এটার থিমটা ইনস্টল করে দেন আমাদের আর একটা ক্লাস হলেই আমরা অন পেজ এসইওর কাজগুলো করতে পারবো। জাস্ট অন পেজ এসইওর কিছু বিষয় সম্পর্কে আমরা জানবো আজকে, জেনে আমরা অন্য টপিকের দিকে যাব। আজকে যদিও সময় হবে না। তো অন পেজ এসইওর বেশ কিছু বিষয় আমরা দেখেছিলাম, বিশেষ করে গত কয়েকটি ক্লাস আমাদের ওয়ার্ডপ্রেস সম্পর্কে পরিচয় হওয়া, বিভিন্ন বিষয় সম্পর্কে জানা, এগুলা নিয়েই আমাদের চলছে। তো এখানে অন পেজ এসইওটা কি, আই থিঙ্ক আমরা সবাই জানি। কেন আমরা অন পেজ এসইও করব বা এটার ইম্পর্টেন্স কতটুকু, সেটা সম্পর্কে আমরা একটু জানি। তো প্রথমত অন পেজ এসইও হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি যে এসইওটা করছেন শুধুমাত্র আপনার ওয়েবসাইটে। মোট কথা আমরা আমাদের ওয়েবসাইটে যে এসইওটা করি সেটা হচ্ছে অন পেজ এসইও। তো অন পেজ এসইওর ক্ষেত্রে আমাদের টার্গেটেড যে কাস্টমার, তাদের আনার ক্ষেত্রে অবশ্যই আমাদের অন পেজ এসইও করতে হবে। টার্গেটেড কিওয়ার্ড ফোকাস করে প্রত্যেকটা কন্টেন্ট আপলোড করা। ইভেন আমরা গতকাল দেখেছিলাম যে একটা কন্টেন্ট আপলোড করার পরে সেটাকে কিভাবে এসইও করা যায়। তো এবং সেই এসইওটা আমাদের গুগল ইন্ডেক্সিং এ হেল্প করবে এবং র্যাঙ্কিং এ আসতে হেল্প করবে। তো এখানে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর যতগুলো ফ্যাক্টর আছে সেটার মধ্যে অন পেজ এসইওটা অনেক বেশি হেল্পফুল। তো আপনার সাইট যদি অন পেজ এসইও না হয়, আপনি যদি অফ পেজ এসইও করেন, লাইক হচ্ছে ব্যাকলিঙ্কিং করেন বা গেস্ট পোস্টিং করেন বা আদার্স যে লোকাল এসইও করেন, এই কাজগুলো যতই করতে থাকেন না কেন, আপনার সাইটে যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা ওই সাইটটাকে আসলে র্যাঙ্কিং এ আনতে পারবো না। ঠিক আছে, তো এটা আমাদের করতে হবে। আর ব্র্যান্ডের গ্রোয়িং বা বিজনেসের গ্রোয়িং এর জন্য এটা করতে হবে, ওয়েবসাইট ট্রাফিক ইনক্রিজ করবে। তারপর হচ্ছে এটা এক্সপেন্সিভ না। অন পেজ এসইওটা বেসিক্যালি হচ্ছে এখানে তেমন কোনো কস্টিং নাই। ঠিক আছে, এবং অনলাইনে আমরা এটা খুব ইফেক্টিভলি আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি বা প্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এখানে আমাদের অন পেজ এসইওর ক্ষেত্রে গুগলের বেশ কিছু অ্যালগরিদম আছে। ঠিক আছে, গুগলের এখানে পান্ডা থেকে শুরু করে পান্ডা, টপ হ্যাভি, পাইরেট, এরকম বেশ কিছু অ্যালগরিদম আছে। তো এই অ্যালগরিদম টোটালি আমাদের যদি ব্রিফ করতে যাওয়া যায় কয়েকটি ক্লাস না, মূলত এখানে প্রত্যেকটা অ্যালগরিদম মুখস্থ রাখতে হবে ব্যাপারটা এমন না, তার প্রতি বছরেই কিছু না কিছু চেঞ্জ নিয়ে আসে এবং তাদের বেশ কিছু, আমি যদি সংক্ষেপে আপনাদেরকে অ্যালগরিদম সম্পর্কে একটু বলি, যে তাদের প্রত্যেকটা অ্যালগরিদমই কোনো না কোনো বিষয়টাকে প্রেফার করে। ঠিক আছে, তো আপনারা গুগলে একটু সার্চ করে দেখতে পারেন যে গুগলের কি কি অ্যালগরিদম, কোন অ্যালগরিদম আসলে কিসের জন্য কাজ করে। তো এখানে যে অ্যালগরিদম গুলো আছে একদম পান্ডা থেকে শুরু করে যদি আমি একটু বলি, যে গুগল পান্ডা যেটা, এটা একটা গুগলের অ্যালগরিদম। এটার কাজ মূলত হচ্ছে স্প্যাম কন্টেন্ট, তারপর হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট, অটো জেনারেটেড কন্টেন্ট, অন্যের ওয়েবসাইট থেকে কপি করা কন্টেন্ট, সেগুলাকে সে বলা যায় যে লাথি দিয়ে বের করে দেয়।
এই কন্টেন্টগুলোকে র্যাঙ্কিং থেকে বের করে দেয়। গুগল পান্ডা আপডেট এই কাজটা করে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তারপর এখানে আরেকটা গুগল টপ হেভি আপডেটটা মূলত যে সকল সাইটে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দেওয়া হয়। মনে করেন আমি একটা সাইট করলাম, আমার সাইটে আমি অনেক জায়গা রাখলাম বিজ্ঞাপনের জন্য, তো এই সাইটগুলোকেও গুগল র্যাঙ্কিং থেকে বের করে দেয়। তারপর হচ্ছে গুগল পাইরেট আপডেট নাম থেকে আমরা বুঝতে পারছি যদি কোনো কপিরাইট আইন লঙ্ঘন করে থাকে যে সকল সাইট, সেই সাইটকে গুগল র্যাঙ্কিং থেকে বাদ দিয়ে দেয়। ঠিক আছে, তারপর গুগল ইএমডি আপডেট, যেটা এক্সাক্ট ম্যাচ ডোমেইন আপডেট, ডোমেইন কিওয়ার্ডের সাথে মিলে যায় তাদের ওয়েবসাইটগুলোকে ভালো র্যাঙ্ক আগে দিত, বাট এই জায়গায় 2012 থেকে 2012 যে আপডেটটা আসছে, গুগল এখন বলে যে এক্সাক্ট ম্যাচ ডোমেইন না হলেও সমস্যা নাই, তুমি তোমার কন্টেন্টটাকে আপডেট করো, তোমার কন্টেন্টটা হচ্ছে যদি ভালো হয় দেন তুমি র্যাঙ্কিংয়ে আসতে পারবা। আগে যেটা গুগল করতো যে যদি এক্সাক্ট ম্যাচ ডোমেইন ইএমডি যেটা, তো এক্সাক্ট ম্যাচ ডোমেইন যাদের ছিল তাদেরকে গুগল ভালো র্যাঙ্ক দিত, কিন্তু এই আপডেটের পর থেকে গুগল এই কাজটা আর করে না। পেঙ্গুইন আপডেট মোটামুটি পান্ডা আপডেটের মতোই, যেটা হচ্ছে গুগলের যে স্প্যাম ব্যাকলিঙ্ক করা, ব্যাকলিঙ্ক ক্রয় করা, পান্ডাটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে, বাট পেঙ্গুইন যেটা আপনি ব্যাকলিঙ্ক যদি খুব বেশি করে থাকেন, ব্যাকলিঙ্ক কেনা বেচার সাইট আছে, সেখান থেকে যদি প্রচুর পরিমাণে ব্যাকলিঙ্ক নিতে নেন বা অটো জেনারেট করেন, সেই জায়গাতে এই গুগল যে পেঙ্গুইনটা, এটা হচ্ছে ওই আপডেটের ফলে তারা এই র্যাঙ্কিংটাকে মেনটেন করে। ঠিক আছে, তো এক একটা বলা যায় যে এক একটা আপডেট এক এক সময় এসেছে এবং এক একটা কাজ তারা করে। তো এরপরে হচ্ছে যেমন গুগল পেড আপডেটটা মূলত এটাও হচ্ছে স্প্যামিং বা যে সাইটগুলো হেভি সাইট, তারপর হচ্ছে সেনসিটিভ কন্টেন্ট যে সাইটগুলো, সেই সাইটগুলোতে র্যাঙ্কিংটাকে সে দূরে রাখে। ঠিক আছে, তারপর হামিংবার্ড হচ্ছে যে সাইটগুলো খুব দ্রুত আসা ট্রাই করে, তো এই সাইটগুলোর ক্ষেত্রে হামিংবার্ডটা ইম্পর্টেন্ট। যে আমি অনলাইনে একটা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করে দেন সেটার দ্রুত আমি সামনের দিকে আগাতে চাচ্ছি, তো এরকম সাইটগুলোকে আসলে গুগলের র্যাঙ্কিং একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে ফ্যাক্টরগুলো আসলে হামিংবার্ড এই আপডেটে আসে। ঠিক আছে, এরপরে পেঙ্গুইন আপডেট হচ্ছে আপনি যখন আপনার সাইটটাকে লোকাল এসইওর মাধ্যমে আরো শক্তিশালী করবেন, বিশেষ করে এই আপডেটটা খুব বেশি জনপ্রিয় বলা যায়। তো এটা বেসিক্যালি লোকাল এসইওর যে র্যাঙ্কিং প্যারামিটার, সেই প্যারামিটারে কাজ করে গুগল পিজন যেটা। তো গুগল মোবাইল ফ্রেন্ডলি আপডেট, বুঝতে পারছেন যে সাইটগুলো মোবাইল ফ্রেন্ডলি সেই সাইটগুলো ক্ষেত্রে এটা কাজ করে। গুগল ব্রেইন র্যাঙ্ক অ্যালগোরিদম, গুগল র্যাঙ্ক ব্রেইন অ্যালগোরিদম। তো এই র্যাঙ্ক ব্রেইনটা বেসিক্যালি গুগলে যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করা হয়, তো ওই কিওয়ার্ডের সাথে যাদের কন্টেন্ট খুব ভালো মতো মিলে যায়, সেই কন্টেন্টগুলোকে সে র্যাঙ্ক করে। এটা খুবই ইম্পর্টেন্ট টার্ম, ভাইভাতে এই কোশ্চেনগুলো ধরা হয়ে থাকে। যেমন এসইও নিয়ে আপনি কখনো কোনো জবের জন্য গেলেন, আপনাকে এই ধরনের কোশ্চেন, এই কোশ্চেনটা আমি অনেক জায়গায় পেয়েছি, অনেক ভাইভাতে, যে গুগল র্যাঙ্ক ব্রেইন অ্যালগোরিদম এটা বলতে আপনি কি বুঝেন। তো এটা বেসিক্যালি আপনার ইউজারের সবচেয়ে ভালো কিওয়ার্ডের সাথে যে কন্টেন্টগুলো মিলে যাবে এবং
সেটাকে সেই কন্টেন্টকে সে তার র্যাঙ্কিং পেজে নিয়ে আসবে, যেটা হচ্ছে গুগল র্যাঙ্ক ব্রেন অ্যালগোরিদম। এইটার মাধ্যমে বা এই আপডেটের কারণে এই র্যাঙ্কিংটা নিয়ে আসতে পারে, বা এই আপডেটের পর থেকে এটাকে আরো প্রপারলি সে নিয়ে আসে। তারপর হচ্ছে গুগল পশম আপডেট। গুগল পশম আপডেট হচ্ছে যখন এটা বেসিক্যালি হচ্ছে গুগলের ম্যাপের সাথে রিলেট করে এই আপডেটটা করে। গুগল ফ্রেন্ড আপডেট, এটা মূলত হচ্ছে আমরা একটা বিষয় দেখেছিলাম টার্ম, যে ব্ল্যাক হ্যাট এসইও। ঠিক সেম ভাবে ব্ল্যাক হ্যাট ব্যাকলিংকও থাকে, বা যে ব্যাকলিংকগুলো মূলত স্প্যামিং ব্যাকলিংক। ঠিক আছে, তো এই অ্যালগোরিদমটা এই শুধুমাত্র এটার জন্য কাজ করে, যে ব্ল্যাক হ্যাট এসইও নিয়ে যারা কাজ করছে বা ব্ল্যাক হ্যাট ব্যাকলিংক নিয়ে যারা কাজ করছে সেই জায়গাতে। তারপর হচ্ছে গুগল হগ আপডেট। গুগল এখানে মনে করেন যে অনেকগুলো সাইটে সেম কন্টেন্ট থাকতে পারে। ধরেন আপনি একটা কন্টেন্ট দিয়েছেন, সেটাকে আমি ডুপ্লিকেট করে আমার সাইটে দিয়েছি। তো গুগল হগ আপডেটটা এই কাজটাই করে, সে ফিল্টারিং করে অরিজিনাল কন্টেন্টটাকে, মানে বেস্ট কন্টেন্ট, তার কিছু অ্যালগোরিদম আছে যে সে এই আপডেটের মাধ্যমে সে অরিজিনাল কন্টেন্টগুলোকে বের করতে আনতে সক্ষম হয়। তো এই আপডেটের পর থেকে এটা হয়ে থাকে। তারপর গুগল ম্যাজিক আপডেট। ম্যাজিক আপডেট হচ্ছে বিশেষ করে মেডিকেলের বা হেলথ রিলেটেড যে ইস্যুসগুলো আছে, সেই ইস্যুসগুলোর র্যাঙ্কিং নিয়ে কাজ করে থাকে। তারপর হচ্ছে গুগল বার্ট আপডেট, বা বিইআরটি বলা হয়। এটা এটা হচ্ছে বলা যায় যে অর্গানিক সার্চ করে আমরা যে রেজাল্টগুলো পেয়ে থাকি, সেই রেজাল্টগুলোকে সে অর্থাৎ র্যাঙ্ক ব্রেনের সাথে এটার অনেকটাই মিল আছে। ঠিক আছে, র্যাঙ্ক ব্রেন মূলত অর্গানিক রেজাল্ট দিয়ে থাকে, এবং বার্ট আপডেটটা মূলত প্রথম 1 থেকে 10টা যে অর্গানিক র্যাঙ্কিং আমরা দেখতে পাই বা রেজাল্ট দেখতে পাই, সেই 10টা রেজাল্ট নিয়েই মূলত এই আপডেটটা কাজ করে অর্গানিক্যালি। এটা এই 10টা রেজাল্ট, ভালো 10টা রেজাল্ট নিয়ে আসা ট্রাই করে। যেহেতু আমরা এখানে যে রেজাল্টগুলো দেখতে পাই কোনো কিওয়ার্ড লিখে সার্চ করার পরে, প্রথম 10টাই ডিফল্ট ভাবে থাকে। সো এই আপডেটটা শুধুমাত্র এই 10টা রেজাল্ট নিয়ে কাজ করে থাকে। তো মোটামুটি বলা যায় এটা হচ্ছে আমাদের নর্মাল একটা ইস্যু, যে আমরা সবগুলো আপডেট সম্পর্কে যদি আমরা একটু জানতে পারি, তাহলে আমাদের কন্টেন্ট তৈরি করা বা আমাদের সাইটটা যখন এসইও করব, অন পেজ এসইও করা, এটা আমাদের জন্য অনেকটাই হেল্প হয়। যে আমরা একটা সাইট তৈরি করছি, তৈরি করার জন্য আমার গুগল কি আসলে তার অ্যালগোরিদম ফলো করে, এবং প্রত্যেকটা অ্যালগোরিদম নিয়ে যদি আপনারা আরেকটু স্টাডি করতে পারেন, আই থিঙ্ক এটা আরো ভালো অপশন। ঠিক আছে, আচ্ছা। তো গুগলের আরো কিছু টার্ম আছে। গুগলের হচ্ছে গুগল ড্যান্স, গুগল বমিং। তো গুগল ড্যান্সটা মূলত হচ্ছে যখন, এগুলো জাস্ট আমাদের একটু জেনে রাখা। ধরেন আপনি একটা রেজাল্টকে আপনি সামনে নিয়ে আসছেন বা র্যাঙ্কে নিয়ে আসছেন, ওই রেজাল্টটা কখনো কখনো দেখা যায় থার্ড রেজাল্টে থাকতে পারে, ফোর্থ রেজাল্টে থাকতে পারে, ফোর্থ পজিশনে থাকতে পারে। তো রেজাল্টগুলো মাঝে মাঝে ওঠানামা করে, কখনো দেখা যায় যে 7 নম্বর পজিশন আছে, কখনো 3 নাম্বার, কখনো 2 নাম্বার, কখনো 4 নাম্বার। এই টার্মটাকে বেসিক্যালি বলা হচ্ছে গুগল ড্যান্সিং। ঠিক আছে, তো এগুলো জাস্ট আমাদের জেনে রাখার জন্য। গুগল বম্বিং হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও প্র্যাকটিস, যেটাকে বলা হচ্ছে গুগল বম্বিং। তো যে সাইটগুলোর ক্ষেত্রে ব্ল্যাক হ্যাট এসইও প্র্যাকটিসটা রয়েছে, সেই জায়গায় সেখানে গুগল যে অ্যালগোরিদমটা ফলো করে সেটাকে বলা হচ্ছে গুগল বম্বিং। তো যাই হোক, এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে ওভারঅল, যে আমরা সবসময় ভালো কন্টেন্ট দিব, কোনো কপি কন্টেন্ট দিব না, অথেন্টিক সবকিছু দিব, যা করব অথেন্টিক্যালি।
আমরা ব্ল্যাক কোনো কাজ করব না, তাহলে আমাদের র্যাঙ্কিং পেতে সুবিধা হবে। এই একটা কথা মাথায় রাখলেই আর বাকিগুলা নিয়ে আমাদের এত টেনশন নাই। এরপর আসি ক্রিয়েট 10x কন্টেন্ট। তো 10x কন্টেন্ট আসলে কি? 10x আমরা যখনই আমাদের ওয়েবসাইটের জন্য কোনো একটা কন্টেন্ট তৈরি করব, তখন খুব স্পেসিফিক একটা জায়গাতে ফোকাস রাখলেই আমাদের কন্টেন্টগুলো ভালো করা সম্ভব। আমি 4টে স্টেপে এখানে দেখিয়েছি। যেমন সার্চ কন্টেন্ট বাই ইওর কিওয়ার্ড। ঠিক আছে? আপনি কিওয়ার্ড অনুযায়ী আপনার কন্টেন্টকে সার্চ করবেন। যেমন আপনি প্রথমেই আপনার সাইটের জন্য কিছু কিওয়ার্ড অবশ্যই সিলেক্ট করবেন। আপনার নিশ এটাও একটা কিওয়ার্ড হতে পারে, যে আপনি হচ্ছে প্লাম্বিং সার্ভিস নিয়ে কাজ করবেন বা একটা সাইট বানাবেন। কাজ করতে হবে এমন না, হতে পারে সাইট বানিয়ে আপনি সেল করবেন, এটাও হতে পারে। হতে পারে আপনি নিজে বিজনেস করবেন, হতে পারে আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, যে কোনো কিছুই হতে পারে। যাই হোক, এখানে আমাদের কিছু কিওয়ার্ড থাকবে। তো প্লাম্বিং সার্ভিস এটা যদি আমার কিওয়ার্ড হয়, এটা লিখে সার্চ করেন। সার্চ করার পরে আপনি হচ্ছে এসইআরপি তে যারা আছে তাদেরকে অ্যানালাইসিস করেন। এসইআরপিএস আমরা কি বুঝি? এসইআরপিএস পেজ, এটা বলতে কি বোঝায়? এসইআরপি, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই নাকি পাচ্ছেন না? আচ্ছা, বলবেন তো। এসি, সরি, এক্স্যাক্টলি। তো এখানে এখানে ধরেন আমি লিখলাম বুকশপ। তো বুকশপ লিখার পরে এখানে দেখা যাবে যে আমার প্রথম 10টা রেজাল্ট আসবে, এটা ডিফল্ট ভাবে। তো এই 10টা রেজাল্টকেই বা এই যে পেজটা আমি পাচ্ছি একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পরে, এই পেজটাকেই বলা হচ্ছে এসইআরপিএস। তো এটার ফুল মিনিংটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো আমি একটা কন্টেন্ট তৈরি করব, তৈরি করার সময় আমার যে ফোকাস কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা লিখে সার্চ করব। সার্চ করার ফলে আমি যে আমার পেজে যে রেজাল্টগুলো পাবো, সেই রেজাল্টগুলো নিয়ে বা সেই কন্টেন্টগুলো নিয়ে অ্যানালাইসিস করব, এবং তার থেকে আমি মোর ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করব। এখানে আমি বুকশপ নিয়ে যে রেজাল্টগুলো পেয়েছি, এখানে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্ট থেকে যদি আমি বেটার কন্টেন্ট তৈরি করতে পারি, দেন আমি সহজেই র্যাঙ্কিং এ আসতে পারবো। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে আমরা আহ, একটা কিওয়ার্ডকে সিলেক্ট করছি, ওই কিওয়ার্ড রিলেটেড যে রেজাল্টগুলো আসছে সেগুলোকে অ্যানালাইসিস করছি, এবং সেগুলার থেকে ভালো কন্টেন্ট আমরা তৈরি করছি, এবং আমার নিজের কন্টেন্টটাকে অ্যানালাইসিস করছি, এবং এটাকে অলওয়েজ ডেভেলপ করছি। তো এই কাজটি যখনই আমি করতে পারবো, সেই কন্টেন্টকে বলা হচ্ছে 10x কন্টেন্ট। তো 10x কন্টেন্ট অনেক বেশি হেল্প করে সাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য। আচ্ছা, অন পেজ এসইও এর কিছু চেক লিস্ট আছে, যেমন ডোমেইন। ডোমেইন একটা ইম্পর্টেন্ট ইস্যু। ডোমেইন এসএসএল আছে কিনা। যেমন এই সাইটটারই দেখেন, এখানে একটা লক আইকন আছে। তো লক আইকনে আমরা যদি এখানে এই লক আইকনে ক্লিক করি, আচ্ছা এখানে সাইট, যাই হোক, তো এটা তখনই আসবে যদি আপনার এসএসএল সার্টিফিকেট থাকে। আপনারা দেখবেন প্রত্যেকের ডোমেইনের শুরুতে, যেমন আমি যদি ফেসবুকে যাই, এখানে ধরেন আমি গেলাম, আচ্ছা অন্য কোনো একটা সাইট, এই যে দেখেন লিঙ্কডইন। লিঙ্কডইনের মধ্যে এখানে কি আমরা দেখতে পাচ্ছি, এইচটিটিপিএস। ঠিক আছে? এই এইচটিটিপিএস, এইচটিটিপি যেটা থাকবে সেটা আসলে সিকিউর সাইট না, যেখানে এসটা থাকবে সেটা হচ্ছে সিকিউর সাইট। ঠিক আছে? এসএসএল যে সার্টিফিকেশন, এটা একটা সিকিউরিটি একটা ইস্যু। সো এই সাইটের সিকিউরিটির উপর ভিত্তি করে আপনার র্যাঙ্কিং এর একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে।
সো আমরা যখন কোনো একটি ডোমেইন নিচ্ছি সেটার এসএসএল আছে কিনা বা ইউআরএলটা সিকিউর কিনা সেটার উপর ভিত্তি করে সে র্যাঙ্কিং করবে, ইউআরএলটা আমার রিলেটেড কিনা। এখন আমি দিয়েছি হচ্ছে এবিসি ফুড, বাট ওই ইউআরএল এর মধ্যে আমার কন্টেন্ট ভিন্ন, বা হচ্ছে আমি যখনই ফুড নিয়ে কাজ করছি আমি ইউআরএল এ দিলাম এবিসি ফুড, সো আমার সেই ডোমেনটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এরপরে কন্টেন্ট অপটিমাইজেশন এগুলো নিয়ে আমাদের প্রিভিয়াস টাইমেও কথা হয়ে গিয়েছে, যে কিওয়ার্ড স্টাফিং, কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড প্রমিনেন্স, হেডিং ট্যাগ, কুইক নেভিগেশন, অ্যাঙ্কর ট্যাগস, কন্টেন্ট রিলেটেড যত কথাবার্তা, ইন্টারনাল লিঙ্ক। গতকালকে তো আমরা এগুলো দেখলামই প্র্যাকটিক্যালি, যে কিভাবে একটা কন্টেন্টকে আমরা অ্যাঙ্কর ট্যাগ সিঙ্ক করলে সেটা এসইও ফ্রেন্ডলি হচ্ছে, ইওস্ট এসইওর যে কাজটা টোটালি সেটা আমাদের হেল্প করবে। তো কন্টেন্ট অপটিমাইজেশনের কাজটা আমরা টোটালি করব ইওস্ট এসইও দিয়ে। এটা আমরা খুব সহজেই করতে পারি এই কাজটা, আমাদের এই টার্মগুলো এত মাথায় না রাখলেও চলে। আর ইওস্ট এসইওর প্লাগইনটা যদি পেইড নিতে পারি সেটা আরো ভালো কন্টেন্ট অপটিমাইজেশন করার জন্য। আচ্ছা, এরপরে ইমেজ অপটিমাইজেশনের মধ্যে কি আছে, যে আমরা ইমেজ সাইজটা কেমন দিচ্ছি। আমরা যখন আমাদের ওয়েবসাইটে কোনো একটা ইমেজ পাবলিশ করব সেটা রাখা উচিত 100 কিলোবাইটের নিচে। যদিও 100 কিলোবাইট হচ্ছে এক্সপার্টরা বলে, বাট আমার মানে আমি যতটুকু প্র্যাকটিক্যালি কাজ করেছি আমি চেষ্টা করেছি সবসময় 30 থেকে 50-র মধ্যে রাখার জন্য ফাইল সাইজটা। যে আপনি একটি প্রোডাক্ট ফটো দিবেন, বিশেষ করে যে ই-কমার্স সাইটগুলো, একটা ই-কমার্স সাইটে হাজার হাজার প্রোডাক্টের ফটো থাকে। তো আপনি যদি অনেক সাইজ মনে করলেন যে আমি অনেক ভালো রেজুলেশনের দিব, সাইজটাও বেড়ে যাবে, ঠিক আছে। তো আপনি পিএনজি ফরম্যাটে দেন, বাট সাইজটা কম্প্রেস করে দেওয়ার ট্রাই করবেন, তাহলে সাইটটা ফাস্ট থাকবে, আপনার হচ্ছে ইমেজগুলো অপটিমাইজ থাকবে, র্যাঙ্কিং পেতেও সুবিধা হবে। তো 100 কিলোবাইটের নিচে রাখেন, বাট বেটার হচ্ছে আপনি আরো যদি ফাস্ট রাখতে চান বেটার হচ্ছে এটা আরেকটু কমান। এরপর হচ্ছে অল্টার টেক্সট ইউজ করা, ঠিক আছে। তো অল্টার টেক্সট কিভাবে ইউজ করব, অল্টার টেক্সট আমাদের সাইটে যত মিডিয়া অ্যাড করা থাকবে, যেমন হচ্ছে ইমেজ থাকবে, ভিডিও থাকবে, বিশেষ করে ইমেজের ক্ষেত্রে, তো ইমেজের অল্টার টেক্সট করবেন। যে একটা ইমেজ আপনি দিয়েছেন, ইমেজের কোনো অল্টার টেক্সট নাই, সো সেটা গুগলের সার্চ রেজাল্টে র্যাঙ্কিং এ আসবে না। সো এটাও আমাকে করতে হবে আমার সাইটের র্যাঙ্কিং পেতে। গুগল ইমেজের যে র্যাঙ্কিং, এটা থেকে কিন্তু প্রচুর ট্রাফিক আসে। যেমন আমি এখানে লিখলাম, বুক লিখে সার্চ করলাম, আমরা অনেক সময় ইমেজে যাই, তাই না? অনেকে এটা ইউজ করে থাকি। দেখেন এখানে যে ইমেজগুলো আসছে কোনো না কোনো সাইট থেকে আসছে, এই ইমেজেরও একটা র্যাঙ্কিং হচ্ছে, ঠিক আছে। তো ইমেজ র্যাঙ্কিং কিভাবে হবে, ইমেজ র্যাঙ্কিং আপনি যদি অল্টার টেক্সট করেন, এটা হচ্ছে সবচেয়ে মানে প্রথম স্টেপের মেথড। তো আপনি ইমেজে অল্টার টেক্সট দিচ্ছেন কিনা, ইমেজের সাইজগুলো ঠিক আছে কিনা, ইমেজগুলা অনেকটা রিলেটেড কিনা, এবং আপনার সাইটের অথরিটির উপর ভিত্তি করেও এটার র্যাঙ্কিংটা হবে। সো আমরা একটা এখানে বুক লিখে সার্চ করলে বইয়ের ছবি আসবে, এখানে কিন্তু কোনো ফলের ছবি আসে নাই। এটা গুগল এটা বুঝলো কিভাবে যে এটা বইয়ের ছবি? তো এটা বুঝতে পারে আপনি যদি অল্টার টেক্সট করে দেন। সো আপনি যখনই অল্টার টেক্সট দিচ্ছেন না, আপনি গুগলকে বোঝাতে পারছেন না এটা কিসের ছবি, সো আপনার ওই ছবিকে র্যাঙ্কিং এ সে দিচ্ছে না। তো আমরা যখন কোনো ছবি আপলোড করব তখন এই ব্যাপারটা মাথায় রাখবো। ইমেজ সাইজ একটা ইস্যু, অল্টার টেক্সট একটা ইস্যু, ইমেজ টাইপ হতে পারে, ইমেজ টাইপ অনেক টাইপ আছে, প্রত্যেকটা টাইপ এক একটা বিষয় হচ্ছে ডিফাইন করে। পিএনজি কখন, আচ্ছা এটা পিএনজি ফর হাই রেজুলেশন ইমেজ, হাই রেজুলেশন ইমেজের জন্য পিএনজি। তারপর পিএনজি 24, যখন অনেকগুলা কালারের একটা ইমেজ হয় তখন এই ফরম্যাটে দেওয়া উচিত। পিএনজি 8, যখন কম কালার থাকবে তখন এটা পিএনজি 8 ডিফাইন করে। প্রত্যেকটা টাইপের কিন্তু এক একটা ডেফিনেশন আছে, যে আমরা জিআইএফ কখন ইউজ করতে পারি, জেপিজি কখন ইউজ করতে পারি, বা এটা কখন ইউজ করা উচিত,
বা এটা আসলে এই নামটা কেন আসলো, বা হচ্ছে কি জন্য এটা ব্যবহার করা হয়, পিএনজিটা আসলে কখন ব্যবহার করা হয়। এইভাবে আমরা এটা একটু গুগল সার্চ করলে আপনারা দেখে নিতে পারেন। অনেক টাইপের, আমি জাস্ট কয়েকটা টাইপ এখানে রেখেছি। যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যখন একটা পিকচার আপনি দিবেন, যদি খুব প্রপারলি করতে চান আপনার সাইটটা, তখন হচ্ছে এই ব্যাপারগুলো ফলো করা উচিত। যে প্রত্যেকটা ইমেজ টাইপের উপরে, ইমেজ টাইপ কোনটা কি ডিফাইন করে সেটা জেনে করতে পারলে আরো ভালো। বাট এখানে এত ডিটেল আমাদের জানার দরকার হয় না। নর্মালি আমি সবাইকে সাজেস্ট করি পিএনজিটা করার জন্য। পিএনজি বেস্ট। পিএনজি 24/8 যখন অনেক কালার হবে, এটা আসলে যারা গ্রাফিক্স নিয়ে অনেক বেশি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করে থাকে তাদের জন্য এটা অনেক সময় তারা ফলো করে যে বেশি কালার না থাকলে তারা পিএনজি 8টাকে প্রেফার করবে। তো এই ফরম্যাটটা দেখে অনেক সময় বোঝা যায় যে আসলে আপনি একটা ইমেজ সম্পর্কে জানেন যে এই ইমেজের ফরম্যাট কোনটা দিতে হবে। তো আমরা ওভারঅল পিএনজিটা দিলেই এনাফ, পিএনজি দিয়েই কাজ করবেন অলওয়েজ, সমস্যা নেই। এরপরে হচ্ছে ইউআরএল পারমালিঙ্ক। ইউআরএল বা পারমালিঙ্ক এটা আমরা দেখেছি, মনে করেন আমি একটা ব্লগে যাই, ব্লগ, বা এখানে লিখলাম হাউসবোট, এটাতেই যাই, ওদের যে কোনো একটা সোর্স, এটাতেই যাই, হাউ টু রাইট এ ব্লগ পোস্ট। এই যে দেখেন ওদের এখানে পারমালিঙ্ক দিয়েছে, হাউ টু রাইট এ স্টার্ট ব্লগ। ঠিক আছে, এটাকে আমরা বলছি পারমালিঙ্ক। এখানেও একটা কিওয়ার্ডের ইস্যু আছে, ঠিক আছে, মার্কেটিং স্ল্যাশ হাউ টু স্টার্ট এ ব্লগ। সো অনেকেই, অনেক ওয়েবসাইটেই দেখবেন যে তার লিঙ্কটা এত পরিচ্ছন্ন না। আমি এভাবেই বললাম যে লিঙ্কগুলো অনেক পরিচ্ছন্ন থাকা উচিত, যে আপনার এক একটা ওয়েবের লিঙ্ক যেন দেখতে সুন্দর হয়, লিঙ্কের মধ্যে যেন হিজিবিজি না থাকে, ঠিক আছে, সেটাও যেন এসইও ফ্রেন্ডলি হয়। এই পারমালিঙ্কগুলো ম্যানেজ করা যায়, আমি গতকালকে দেখিয়েছিলাম। ঠিক আছে, যে কোথা থেকে আমরা এটা ম্যানেজ করতে পারি। আমরা এটা ডিফল্ট করতে পারি, এটা চেঞ্জ করতে পারি, এর মধ্যে ডেট দিতে পারি। এই ব্যাপারগুলো আছে। সো আপনারা যখন আপনাদের ওয়েবসাইট নিয়ে প্র্যাকটিস করবেন তখন এই ব্যাপারগুলো পাবেন। আচ্ছা, টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, মেটা ট্যাগ অপটিমাইজেশন, তারপর হচ্ছে রিডিরেকশন, এই কাজগুলো অন পেজ এসইওর জন্য আমাদের হেল্প করবে। অন পেজ এসইওর অপটিমাইজেশন আমরা অলরেডি কালকে এটা দেখিয়েছি, এটা ওয়ার্ডপ্রেস এসইও বাই ইয়োস্ট। তো আমি এই পার্টটা নিয়ে আরেকটা রিভিউ করব আপনাদের যখন প্র্যাকটিসটা হবে। এখনো আপনাদের প্র্যাকটিস হয়নি, সো ক্লাসগুলো দেখেছেন, প্র্যাকটিস করতে পারেননি। সো আমি বলবো আপনাদের সাইট মোটামুটি অনেক সুন্দর করে ডিজাইন করতে হবে এমন না, অ্যাটলিস্ট কিছু কন্টেন্ট পাবলিশ করা শিখেন এবং কন্টেন্টকে এসইও করা শিখেন। আমাদের এতটুকুই দরকার, এর বেশি কিছু না। সো কিভাবে থিম ইনস্টল করব, কিভাবে প্লাগইন ইনস্টল করব, একটা পোস্ট কিভাবে ক্রিয়েট করব, একটা পেজ কিভাবে ক্রিয়েট করব, এবং ইয়োস্ট এসইওর মাধ্যমে আমরা কিভাবে এটাকে এসইও ফ্রেন্ডলি করব, এবং গুগল সার্চ কনসোল বা গুগল ওয়েব মাস্টারের সাহায্যে আমরা আমাদের সাইটটাকে কিভাবে ট্র্যাক করতে পারি, ওইটা আমি লাস্ট আপনাদের আগে কিছুদিন প্র্যাকটিস হয়নি, তারপর আমি এটা দেখিয়ে দিব, সমস্যা নেই। এবং আমরা অন পেজ এসইওর যে কাজগুলো, এটার যদি আমি গিগের আইডিয়া দেই, তাহলে যেটা আমরা করতে পারবো, আই উইল ফিক্স ওয়ার্ডপ্রেস অন পেজ অর অন সাইট ইস্যু উইথ ইউজড এসইও প্লাগইন। একটা সাইটের টোটাল বলা যেতে পারে যে অন পেজ যে এসইওর সার্ভিস, সেটা এই গিগের মধ্যে পড়ে যায়। এবং আপনারা যদি এখন হয়তো আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, ফাইবারে গিয়ে যদি দেখেন এটার কাজের ডিমান্ড বেশ ভালো, এবং দেখা যায় যে $70-80 করে। আমি যদি লিখি অন পেজ, অন পেজ এসইও, ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, এটা যদি লিখি, তাহলে এখানে দেখবেন যে এখানে ছোট তেমন কাজ নাই। এখানে $50 স্টার্টিং, $70 স্টার্টিং, $60 স্টার্টিং,
এখানে হচ্ছে 45 স্টার্টিং, এখানে সে $10 দিয়েছে, সে হয়তো খুব ইয়া না। এখানে কাজগুলা কিন্তু স্টার্টিংই বলা যায় যে কিছুটা উম, বড় বড় কাজ। এখানে 75 তার স্টার্টিং। আমরা যদি একটা দেখি, আই উইল ডু অন পেজ এসইও অ্যান্ড টেকনিক্যাল অন পেজ অপটিমাইজেশন উইথ এসি ইয়োস্ট, এটা যদি দেখি, এখানে দেখেন সে কি করবে, 5টা পেজ অপটিমাইজ করবে, টাইটেল অপটিমাইজ করবে, H1 H2 H3 ট্যাগ অপটিমাইজ করবে, মেটা ডেসক্রিপশন অপটিমাইজ করবে, ইমেজ অল্টার ট্যাগ এটা দিবে, স্কেমা মার্কআপ করবে, 5 কিওয়ার্ড রিসার্চ করে দিবে 5টা পেজের জন্য। সো $20 নিচ্ছে। এই কাজটা একদিনের কাজ, কয়েক ঘন্টার কাজ, ঠিক আছে। তো এখানে যদি দেখেন যে অন পেজ টেকনিক্যাল এসইও গুগল র্যাঙ্ক সার্চ রেজাল্ট 10 পেজ পার প্রোডাক্ট, আচ্ছা এখানে সে হচ্ছে 10টা পেজ অপটিমাইজ করে দিবে, প্রিমিয়ামে সে দিবে হচ্ছে 15টা পেজ, পার পেজের জন্য সে কত ডলার করে নিচ্ছে, $3 মতো, ঠিক আছে। এই কাজগুলা এখন আপনারা বলেন এগুলো আপনারা করতে পারবেন কিনা। যদিও প্র্যাকটিস করেন নাই, ক্লাস তো হয়েছে, এবং ক্লাসের আলোকে কতটুকু মনে হয় যে কতটুকু কনফিডেন্স পাবেন বা পাচ্ছেন? টেকনিক্যাল গুগল র্যাঙ্ক রেজাল্ট 15 পেজ, এখন এখানে সে গুগল র্যাঙ্ক যদিও সে বলে দিয়েছে, সে কিন্তু কাজ করবে এগুলাই, এগুলাই তার কাজ, ঠিক আছে। আপনি যখন এই কাজগুলাই করবেন তখন গুগলের র্যাঙ্কিং এ আসবে। এটা ডিপেন্ড করবে কন্টেন্টের উপর। মনে করেন আপনার এখানে 15টা পেজ থাকা মানে কি, এটা হচ্ছে 15টা পেজে, মনে করেন যদি 1000 করেও একটা পেজে কন্টেন্ট থাকে, তার থেকে তো বেশি থাকবে, তো 1000 ওয়ার্ডের, তাহলে 15,000 ওয়ার্ড, 15,000 ওয়ার্ডের কন্টেন্টটাকে সে অপটিমাইজ করছে $50। তো দেখা যাবে যে কোনো না কোনো কন্টেন্ট সে র্যাঙ্কিং এ পাবে। 15টা পেজ যদি সে অপটিমাইজ করে, কোনো না কোনো কন্টেন্ট সে তার ওই রিলেটেড কিওয়ার্ডে সার্চ সার্চ করলে সে একটা পেজকে র্যাঙ্কিং এ এনে দিয়েছে। তখন সে দেখাবে যে এটা হচ্ছে হয়তো সেটার স্ক্রিনশট বা কোনোভাবে সে দেখাবে যে আমি তোমাকে র্যাঙ্কিং এনে দিয়েছি। বাট এখানে একটা বিষয় আছে, আপনি সব সেলারের সব কথাই কিন্তু সত্য না। তো একটা সাইটকে পুরোপুরি র্যাঙ্কিং এ আনতে অনেক সময় লেগে যায়, কখনো কখনো যদি আপনার কম্পিটিটর অনেক মানে এসইওর দিক থেকে স্ট্রং হয়। মনে করেন আপনার কম্পিটিটর হচ্ছে দারাজ, সো আপনি পারবেন তাদের সাথে মাত্র কয়েকটা কাজ করে বা 1 মাস 2 মাস কাজ করে র্যাঙ্কিং এ আসতে? অবশ্যই পারবেন না। এখানে টাইম নিয়ে নিয়ে আসতে হবে। একটা সাইট ওভারঅল গুগল র্যাঙ্কিং এ তখনই দেয় যখন আমরা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর গুলা ওভারঅল আমরা ফলো করতে পারি। এজন্য আপনাদের কম্বাইন্ড গ্রুপে আমি একটি ফাইল দিয়ে রেখেছি, আপনারা যদি একটু চেক করেন, গুগলের 200 র্যাঙ্কিং ফ্যাক্টর। তো এটা পড়লে একটু বুঝতে পারবেন যে আসলে গুগলের পেজে র্যাঙ্কিং আনতে হলে আমাকে কতগুলা কাজ করতে হবে। তো কোনো কোনো সাইটের র্যাঙ্কিং পেতে গেলে 2-3 বছরও লেগে যায়। আবার কোনো কোনো সাইট যদি ইউনিক হয়, আপনার কিওয়ার্ড যদি ওইভাবে সেট করার আমরা করতে পারি, মনে করেন খুবই একটা মাইক্রো নিশ নিয়ে আমরা কাজ করলাম, একটা ব্লগ সাইট বা একটা হচ্ছে কোন এমন একটা সাইট যেটা হয়তো আমাদের দেশে ওইভাবে বা লোকেশন অনুযায়ী ওইভাবে পপুলার না, বা পপুলার থাকলেও ওই রিলেটেড কোনো বিজনেস নাই, যেটাকে আমরা বলছি নিশ। তো ভালো একটা নিশ যদি আমরা সিলেক্ট করে করতে পারি, মাইক্রো নিশ নিয়ে করতে পারলে এটা দ্রুত র্যাঙ্কিং এ আসা যায়। বাট ওভারঅল বড় বড় কিওয়ার্ড, এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার কিওয়ার্ড রিসার্চের উপর, যে আপনি কোন নিশটা নিচ্ছেন এবং ওই নিশের কিওয়ার্ড হচ্ছে, এটার উপরই ডিপেন্ড করবে আপনার সাইটটা র্যাঙ্কিং এ আসতে আপনি সহজে আসতে পারবেন নাকি আপনার আসতে দেরি হবে।
চাইলেই সবাই সব ধরনের ওয়েবসাইটকেই দ্রুত র্যাঙ্কিং এ আনতে পারে না। সেটাই যদি হতো তাহলে ওয়ার্ল্ডে লাখ লাখ ওয়েবসাইট সবাই র্যাঙ্কিং এ থাকতো। তো সবাই তো আর র্যাঙ্কিং এ থাকা সম্ভব না, তাই না? তো এটা ডিপেন্ড করবে কিওয়ার্ডের উপর। এবং এখানে দেখবেন অনেকেই বলছে যে র্যাঙ্কিং সে করে দিবে, বাট সে কাজ স্পেসিফিক করে দিচ্ছে, কাজ সে এগুলাই করছে। এটা অন পেজের কাজ, কমপ্লিট অন পেজ অ্যান্ড টেকনিক্যাল কিছু এসইওর, টেকনিক্যাল এসইওর মধ্যে কিছু অফ পেজ এসইওর কাজ আছে বা লোকাল এসইওর কাজ আছে। তো যাই হোক, এখানে অন পেজ অপটিমাইজেশন সার্ভিস, আমরা অন পেজটাকেই এই মুহূর্তে একটু ফোকাস করব, কারণ এসইও অনেক বড় বিষয়। এটা এক দুই দিনে বা কয়েকটি ক্লাস করে আমরা ফুল জিনিস জেনে যেতে পারবো না। আপনারা যদি এসইও নিয়ে একটু পড়ালেখা করেন বুঝতে পারবেন যে এটার গভীরতা আসলে অনেক বড়। তো এখানে টেকনিক্যাল ইস্যু বেশ ভালোই আছে বলা যায়। তো সে কিছু কিছু সাইটকে এভাবে দেখাচ্ছে, এই স্কোরগুলা 100 এর মধ্যে এরকম স্কোর নিয়ে আসা যায় খুব সহজেই। এটা খুব কঠিন কাজ হয় না। আপনি যতগুলা কন্টেন্ট দিচ্ছেন, আপাতত সবগুলা কন্টেন্টকে যদি আপনি এসইও করে ফেলতে পারেন তাহলেই দেখা যায় এটা 80 এর উপরে চলে যায় নরমালি। সহজ মেথড এটাই। তো এখানে I will do one page SEO for Shopify, OpenCart, WordPress। আচ্ছা, SEO এখানে SEO rank your website top Google। আচ্ছা, এখানে SEO on page optimization, তার হাতে 5টা কাজ আছে, দেখি সে কি কি করে। নিজে দেখেন এই কাজটাই করছে। এটাই মেইনলি আমাদের কাজ হবে, যে আমরা প্রত্যেকটা পোস্টকে যখন এসইও করছি এটা গ্রিন হয়ে যাবে, ঠিক আছে? এটা গ্রিন হয়ে যাবে। তো এটাই আমাদের বেসিক্যালি কাজ। আমরা গতদিন যেটা করেছিলাম, যদি আমরা একটু দেখে আসি, ব্লগ, আমাদের এখানে পোস্ট কি কি আছে, পোস্ট, অল পোস্ট। তো একটা সাইটের সবগুলো পোস্ট এখানে থাকবে। আমাদের কাজ বেসিক্যালি এটাই। এই যে এখানে দেখেন গ্রিন, এটা হচ্ছে রিডেবিলিটি স্কোর, এটা নিয়ে কাজ করা হয়নি, শুধু আমরা এসইও নিয়ে কাজ করেছি। সো এই কাজগুলাই করা, যেখানে আমার গ্রিন এনে দেয়া। তো আমি যখনই কোনো একটা পেজকে ধরেন এখানে বেস্ট রিয়্যাক্ট ফরম্যাট, আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড ভ্যাকসিন আপডেট ফর কোভিড-19, এটা আমরা গতকাল পাবলিশ করেছিলাম, তাই না? তো এইটার যে কাজটা, যখনই আমরা এই পেজে যাচ্ছি, এই পেজে যাওয়ার পরে ইয়োস্ট আমাদেরকে গ্রিন সিগন্যাল দিচ্ছে কিনা সেটা দেখা। এই যে ইয়োস্ট অ্যানালাইসিস গুড, আমরা কি করেছিলাম, ইয়োস্টের যে এই যে বিষয়গুলো সেগুলো আমরা প্রপারলি করেছি, মানে যতটুকু দেখানো সম্ভব আমরা দিয়েছি এই জায়গাগুলো। তো এটা গ্রিন ছিল না, গ্রিন এনে দেয়া। এই কাজটাই মূলত আমাদের করতে হবে, যে আমরা প্রত্যেকটা কন্টেন্টকে অপটিমাইজ করতে পারছি কিনা ইয়োস্ট এসইওর মাধ্যমে। আপাতত এই কাজটা দিয়ে আপনারা যাত্রা স্টার্ট করেন, আই থিঙ্ক ভালো কিছু হবে, অন পেজ এসইওতে ভালো করতে পারবেন। আচ্ছা, এখানে সাইট না, ওনার নেক্সট ক্লাস কবে আপনারাই তো ভালো বলতে পারবেন। হুম। তো আমরা এটা একটু প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে শিখতে পারবো। আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেই, 1 ঘন্টা কি হয়েছে? সম্ভবত করেছে কিনা।
সলভ করে দিয়েছে। ওকে, তাহলে আমি আপনাদের কয়েকজনকে দিয়ে দেই। অবশ্য আমাদের ক্লাস টাইমও শেষ। আচ্ছা, আলম ভাই আছেন? তো আমরা সাইটে কিভাবে যেতে পারি, যাওয়ার জন্য তো প্রসেসটা জানেনই। যেটা করবেন, এইটাতে যাবেন, সরি এইটাতে যাবেন। এই যে এটা আপনার ড্যাশবোর্ড, অলরেডি আমার লগ ইন করা আছে। আচ্ছা, এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনার সরি, এখান থেকে ইউজার ইউজার সেটিংস, ড্যাশবোর্ড। এখানে আমরা কি নিয়েছিলাম? ইন্দ্রজিৎ ভাইয়ের। ইন্দ্রজিৎ ভাই আছেন নাকি নাই? উনি মনে হয় ওনার অফিস মিটিং করছেন। না, কিছু লাগবে না। আচ্ছা, আপনাদের আমি একজনকে দিয়ে দেই এই অ্যাক্সেসটা। ইন্দ্রজিৎ ভাইয়ের কাছেই তো আছে। তো আপনারা হচ্ছে ডোমেইন, সাবডোমেইন ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, দেন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে তাকে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি একটা করে দিচ্ছি। তাদের এটা খুব মনে হচ্ছে। না না, দেওয়া হয়নি এখনো। প্লিজ ওয়েট। কেন, এদের সার্ভার কি ডাউন নাকি? আচ্ছা, আমি তো মনে হয় অন্য একটাতে ঢুকছি। ওয়েব হোস্ট, সরি।
কি বলে। আচ্ছা, আপনাদের কারো একজন এটা আমি করে দেই। এখানে এরপরে কে দিয়েছিলেন? আলম ভাইয়ের পরে? আচ্ছা, না আপনারটা প্রবলেম নাই, সমস্যা। আপনারটা পাসওয়ার্ড চেঞ্জ করা হয়নি। আপনি আগে যেটা দিয়েছিলেন ওটাই থাকুক, সমস্যা নেই। এটার ক্ষেত্রে তো দেখছি যে আগের মতোই। এটা তো দেখছি ওদের একটা হচ্ছে, একটা হচ্ছে। হ্যাঁ, এসএসএল দিয়েছে। এসএসএল দিয়েছে। সাইট পাবলিশার। আলম ভাই এটা দিয়ে জয়েন করেন। আমি আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেখেন আপনারটা ঠিক মতো হয় কিনা। আগে আগে এই একটা দেখি। আপনি এই অ্যাড্রেসে যাবেন,
আর পাসওয়ার্ডটা আপনাকে মেসেজ করে দিচ্ছি। আমি যেটা লিখেছি এটাই লিখেন, লিখে দেখেন যে ঢুকতে পারেন কিনা। আচ্ছা, ওনারা সম্ভবত এখনো কাজ করছেন, এখনো এটাও হচ্ছে না। একটু ওয়েট করেন, দেখা যাক পরে হয় কিনা। ঠিক আছে। আচ্ছা, আমি রাতে দেখে দিব। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি কালকে নিব, আজকে আর সময় নেই। থ্যাংক ইউ সবাইকে। আজকে তো সম্ভব হবে কিনা। আচ্ছা, আপনাদের 10টার ক্লাসে আমি আসতে পারি, যদি আপনারা। ঠিক আছে। ওকে। জি। আমার ক্লাসের ভিডিও তো আমারই মনে নাই কোন ক্লাসে কি করিয়েছি, এটা তো আমি। আচ্ছা, প্রবলেমটা আপনি গ্রুপে শেয়ার করেন, আপনার গ্রুপেই তো অনেকে কাজ করেছে। আপনি আরাফাত ভাইয়ের হেল্প নেন, ইউটিউবে উনি তো কাজ করেছিলেন, আপনাকে হেল্প করতে পারবে। আবার